আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দিলরুবা হক, প্রভাষক অর্থনীতি, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। অর্থনীতি প্রথম পত্র নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এর আগে তোমাদের সাথে একটা ক্লাস হয়েছিল, অনেকে হয়তো বা সেই ক্লাসটা করতে পারোনি, যার কারণে আমি আজকে একদম প্রথম থেকে তোমাদের সাথে ক্লাসটি নিব। ঠিক আছে, তোমরা সবাই ঘরে থাকবে এবং ঘরে বসে ক্লাসগুলো নিয়মিত করবে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আসি যে অর্থশাস্ত্রের প্রচলন কোথায় হয়েছিল। অর্থশাস্ত্রের প্রচলন প্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে। অর্থশাস্ত্রের প্রচলন প্রথম শুরু হয়েছিল কোথায়? প্রাচীন গ্রিসে। তাহলে অর্থনীতি ইংলিশ কি? ইকোনমিক্স। ইকোনমিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। ইকোনমিক্স শব্দটি আসছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। ওইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনার বিদ্যা। এবার আসি আমরা অর্থনীতির জনক কে। অর্থনীতির জনক হচ্ছে কে? অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক যে অ্যাডাম স্মিথ, তার একটা বিখ্যাত বই আছে। হ্যাঁ, সেই বইটির পুরো নাম সবাই হয়তো বা জানো না, শুধু শেষেরটুকু জানো, ওয়েলথ অফ নেশনস। আমি তোমাদেরকে সেই অর্থনীতি অ্যাডাম স্মিথের বিখ্যাত বইয়ের নামটি লিখে দিচ্ছি। An inquiry into the nature and causes of wealth of nations. An inquiry into the nature and causes of wealth of nations, অ্যাডাম স্মিথের বিখ্যাত বইয়ের নাম। এই বইটি প্রকাশিত হয়েছে 1776 সালে। 1776 সালে। তোমরা মনে রাখবে, অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস বইটি প্রকাশিত হয়েছে 1776 সালে। এবার আমরা আসি যে অর্থনীতি কি। যেহেতু অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, সে অ্যাডাম স্মিথের সংজ্ঞা অনুসারে, বইয়ের নাম অনুসারে আমরা সংজ্ঞা পাবো। সেটা হচ্ছে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। তার অ্যাডাম স্মিথ কী বলেছেন? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। ঠিক আছে, এবার আমরা আসি যে অর্থনীতির শাখা। অর্থনীতির শাখা কয়টি? দুইটি। অর্থনীতির শাখা দুইটি। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। একটা ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ইংলিশ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতি ইংলিশ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। হ্যাঁ, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স শব্দের অর্থ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আর ম্যাক্রো ইকোনমিক্স অর্থ হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এটা হচ্ছে ব্যষ্টিক, আর ম্যাক্রো হচ্ছে সামষ্টিক, সামষ্টিক অর্থনীতি। এবার আমরা আসি যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স কাকে বলে। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। যেমন একজন ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, ভোগ, এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবার আসো ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে
বৃহৎ, অর্থাৎ অর্থনীতির যে শাখায় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়। যেমন সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, জাতীয় আয়, হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়। এবার আমরা আসি যে অর্থনীতির যে দুইটা শাখা, একটা মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ম্যাক্রো এই দুটো শাখাকে ভাগ করেছেন কে? অধ্যাপক র্যাগনার ফ্রেশ। অধ্যাপক র্যাগনার ফ্রেশ অধ্যাপক র্যাগনার ফ্রেশ অর্থনীতিকে দুটি শাখায় ভাগ করেছেন। পরীক্ষায় কিন্তু আসে যে অর্থনীতিকে দুটি শাখায় ভাগ করেছেন কে? অধ্যাপক র্যাগনার ফ্রেশ। কত সালে করেছেন? 1933 সালে। অর্থনীতিকে দুটি শাখায় ভাগ করেছেন অধ্যাপক র্যাগনার ফ্রেশ, করেছেন 1933 সালে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে যে অর্থনীতি দুটি শাখায় ভাগ করেছেন, কে করেছেন? অধ্যাপক র্যাগনার ফ্রেশ করেছেন। কত সালে করেছেন? 1933 সালে করেছেন। শাখা দুটি কী ছিল? একটা ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এবার আমরা আসি যে অভাব কি। কোনো কিছু পাওয়ার আশা বা আকাঙ্ক্ষাকে বলা হয় অভাব। হ্যাঁ, আমাদের যে অনেকগুলো অভাব আছে, সবগুলো অভাব কি আমরা একসাথে পূরণ করতে পারি না। তো অনেক অভাব আমাদের থেকে যায়, সেটা হচ্ছে আমাদের সবগুলো আমাদের হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে অভাব। এই অভাবের কারণে অর্থনীতিতে দুটি সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, সেই সমস্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আরেকটা হচ্ছে নির্বাচন। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। দুষ্প্রাপ্যতা, ইংলিশ হচ্ছে স্কারসিটি। আর এটা হচ্ছে নির্বাচন। সেটা হচ্ছে চয়েস। তাহলে দুষ্প্রাপ্যতা ইংলিশ হচ্ছে স্কারসিটি, আর নির্বাচন ইংলিশ হচ্ছে চয়েস। হ্যাঁ, এই দুইটা সমস্যাকে বলা হয় যমজ সমস্যা। এই দুটো সমস্যা হচ্ছে অর্থনীতিতে যমজ সমস্যাদ্বয়। হ্যাঁ, পরীক্ষা নৈবে থেকে আসে যে অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কোনটি, তখন তোমাকে কিন্তু জানতে হবে যে একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, একটা হচ্ছে নির্বাচন। এবার আসি যে দুষ্প্রাপ্যতাটা কী। হ্যাঁ, তাহলে আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। হ্যাঁ, আমাদের যে পরিমাণ অভাব রয়েছে, হ্যাঁ, তা প্রকৃতিতে সরবরাহ নেই, যার কারণে প্রয়োজনীয় সম্পদের যে অপ্রতুলতা, সেটাই হচ্ছে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, এবার আসো নির্বাচন। আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। হ্যাঁ, সবগুলো অভাব কি তুমি একসাথে পূরণ করতে পারবা না। হ্যাঁ, তা থেকে কী করতে হবে, যে অভাবটা তোমার কাছে বেশি জরুরি, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে চয়েস করে নিতে হবে, সেটা হচ্ছে নির্বাচন। হ্যাঁ, এই যে অভাবের কারণে আমাদের আবার তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা থাকে। হ্যাঁ, তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যাদ্বয় কী কী লিখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? তিনটা। একটা হচ্ছে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? তিনটা। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা আসি যে কী উৎপাদন করা হবে, মানে তুমি কোন দ্রব্যটা উৎপাদন করবা সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আর কীভাবে উৎপাদন করবা, তুমি কোন উপায়ে উৎপাদন করবা। একটা হচ্ছে শ্রমনির্ভর উৎপাদন কৌশল, আর একটা হচ্ছে মূলধন নির্ভর উৎপাদন কৌশল। তো বাংলাদেশে যেহেতু সস্তায় শ্রমিক পাওয়া যায়, যার কারণে বাংলাদেশ শ্রমনির্ভর উৎপাদন কৌশল অবলম্বন করবে। আর যেমন উন্নত দেশগুলো যেমন আছে যুক্তরাষ্ট্র, জাপান, হ্যাঁ, জার্মানি, ওগুলো হচ্ছে মূলধন নির্ভর উৎপাদন কৌশল অবলম্বন করবে, তার কারণ সেটাতে তারা লাভবান হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা মানে মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা জেনে নিলাম, সুন্দর করে আর বাসা পড়ে নিবে। হ্যাঁ, এরপরে আমাদের তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুযোগ ব্যয়। ইংলিশটা হচ্ছে অপরচুনিটি কস্ট।
অপরচুনিটি কস্ট মানে সুযোগ ব্যয় কী? কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সে ছেড়ে দেওয়ার পরিমাণই হবে সুযোগ ব্যয়। আমি আবার বলছি, সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা সুন্দর করে পড়বে, পরীক্ষায় কিন্তু আসে যে সুযোগ ব্যয় কাকে বলে বা সুযোগ ব্যয় কী। পাশাপাশি ইংলিশটাও জেনে নেবে, সুযোগ ব্যয় ইংলিশ হচ্ছে অপরচুনিটি কস্ট। কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হবে সুযোগ ব্যয়। অর্থাৎ ত্যাগকৃত সুযোগই হবে সুযোগ ব্যয়, অর্থাৎ তুমি যেটা ত্যাগ করবা সেটাই হবে তোমার সুযোগ ব্যয়। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন 1 একর জমিতে তুমি ইচ্ছা করলে ধান চাষও করতে পারো, পাট চাষও করতে পারো, তাহলে তুমি তো দুটো একসাথে করতে পারবা না, ঠিক আছে? তুমি যদি ধান চাষ করো তাহলে ধান চাষের সুযোগ ব্যয় হবে পাট, আর যদি তুমি পাট চাষ করো তাহলে পাট চাষের সুযোগ ব্যয় হবে ধান, ঠিক আছে? তাহলে এখান থেকে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা তোমরা পড়বা এবং বই থেকে সুন্দর করে ডিটেলস আরও পড়বা। এরপরে আমি তোমাদের সাথে আসি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা ইংলিশটা লিখে দিচ্ছি আমি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সংক্ষেপে হবে পিপিসি। পিপিসি পরীক্ষায় কিন্তু আসে। পিপিসি এর পূর্ণরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এবার আসি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখায় প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখায় নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সুযোগ ব্যয় কাকে বলে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এই সংজ্ঞাগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? এবার আমরা আসি যে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কয়টা? 4টা। অর্থনৈতিক ব্যবস্থা 4টা। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থব্যবস্থা কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, 2 নম্বর হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। এবার আমরা আসি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। অর্থাৎ এখানে ব্যক্তি মালিকানা থাকবে, হ্যাঁ, এখানে মালিক থাকবে, সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। হ্যাঁ, এখানে ব্যক্তি মালিকানা থাকবে, হ্যাঁ, শ্রেণী শোষণ থাকবে, মুনাফা লাভের আশা থাকবে। হ্যাঁ, এবার আসলে নির্দেশমূলক অর্থব্যবস্থা সেটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ সব কিছু পরিচালনা করে, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে রাষ্ট্র সব কিছুর মালিক, কেন্দ্রীয় কর্তৃপক্ষ সব কিছু এখানে পরিচালনা করে। হ্যাঁ, সেখানে কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ থাকবে না। হ্যাঁ, বেকারত্ব উপস্থিতি থাকবে না। হ্যাঁ, এখানে শ্রেণী শোষণ থাকবে না, সেটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। পরীক্ষায় কিন্তু আসে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কী। হ্যাঁ, অনেক সময় উদাহরণ দিয়েও আসে, তাহলে তুমি বুঝবা যেখানে ব্যক্তি মালিকানা অনুপস্থিত থাকবে সেটা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা, আর যেখানে ব্যক্তি মালিকানা থাকবে সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ঠিক আছে? আর এখানে সব কিছু নির্দেশমূলক অর্থব্যবস্থায় সব কিছু সরকারের অধীনে থাকবে। হ্যাঁ, যেটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেমন চীন, রাশিয়া, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ।
এবার আমরা আসি মিশ্র অর্থব্যবস্থা, যেখানে ব্যক্তি মালিকানাও থাকবে, সরকারি মালিকানাও থাকবে। যেমন বাংলাদেশ একটা মিশ্র অর্থব্যবস্থার দেশ। পরীক্ষা কিন্তু আসে যে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা, হ্যাঁ, তো বাংলাদেশে হবে মিশ্র অর্থব্যবস্থা, কারণ এখানে ব্যক্তি মালিকানাও আছে, সরকারি মালিকানাও আছে। ঠিক আছে, এবার আসো ইসলামী অর্থব্যবস্থা, যেটা ইসলামী শরিয়া মোতাবেক সব কিছু পরিচালিত হয়, সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের মতো প্রথম ক্লাস তোমাদের সাথে শেষ করছি। প্রথম অধ্যায় তোমাদের সাথে যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং সংজ্ঞাগুলো এবং বৈশিষ্ট্যগুলো, পার্থক্যগুলো ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলো তোমরা ফলো করবে, নিয়মিত ক্লাসগুলো করবে। হ্যাঁ, আমি যে বিষয়টা বলি নাই সেটা হচ্ছে প্রথম পত্র 100 মার্কস, দ্বিতীয় পত্র 100 মার্কস। ঠিক আছে, সৃজনশীল 11টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, তো সৃজনশীলে থাকবে 7 × 70 আর 90 থেকে থাকবে 30, এই হচ্ছে 100। হ্যাঁ, তাহলে প্রথম পত্র এরকম 70 আর 30 হবে, আর দ্বিতীয় পত্র সেম একইভাবে হবে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই বাসায় থেকে ক্লাসগুলো ফলো করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।